ভোর তখনও পুরোপুরি জাগেনি। শহরের আলো পেছনে ফেলে আমরা ছুটে চলেছি এক নতুন অভিযানের পথে। গন্তব্য উত্তর পূর্ব ভারতের সেই রহস্যময় পাহাড় অরুণাচল প্রদেশ। শুরু হচ্ছে আজ থেকে আমাদের অরুণাচল প্রদেশ ট্যুর, অর্থাৎ চড়ুইবেতি ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এবার অরুণাচল প্রদেশ। আমরা ইতিমধ্যে একে একে জড়ো হচ্ছে এয়ারপোর্টে। এখান থেকে আমরা ফ্লাইটে করে যাব গৌহাটি, এবং গৌহাটি থেকে আজকে যাব কাজিরাঙা। কাজিরাঙা থেকে কালকে আমরা রওনা দেব দিরাঙের উদ্দেশ্যে। আর সমস্ত ভিডিও আপনাদের পরপর দেখাতে থাকবো। ভোরের ফ্লাইটে আকাশ পেরিয়ে পৌঁছে গেলাম গৌহাটি। গৌহাটি এয়ারপোর্টটা ভীষণ সুন্দর করেছে এখন, কারণ এর আগে আমি 13 বছর আগে গৌহাটি গিয়েছিলাম, এতটা সুন্দর এয়ারপোর্ট ছিল না। এখান থেকেই আমরা ট্রাভেলারে করে রওনা দিলাম কাজিরাঙার উদ্দেশ্যে। বেশ দীর্ঘ পথ, মেঘ, পাহাড় আর অচেনা বাতাস যেন শুরুতেই বলে দিল এই সফর শুধু ভ্রমণ নয়, স্মৃতির এক নতুন অধ্যায়। গৌহাটিতে নেমেছি, নেমে এয়ারপোর্ট থেকে আমাদের ট্রাভেলার করে এলাম। এখন আমরা খাওয়া দাওয়া করব, একটু ব্রেকফাস্ট করব। অনেক সকালবেলা বেরিয়েছি। গৌহাটি থেকে কাজিরাঙা 6 ঘন্টার পথ, কিন্তু আমাদের একটু বেশি সময় লেগেছিল, কারণ ব্রেকফাস্টের জন্য থেমেছিলাম এবং থেমেছিলাম লাঞ্চের জন্য। লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম থালি, কাঁসার থালায় খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল ভাত, পাঁপড় ভাজা, নানা রকমের ভাজি ছিল, আর সেই সঙ্গে মাছ বা ডিম নেওয়া যায়। তবে খাবার আমার খুব একটা ভালো লাগেনি। দুপুরের খাবার সেরে আমরা কাজিরাঙার হোমস্টের উদ্দেশ্যে আবারও রওনা দিই। যেমনটা বলছিলাম যে অনেকটা পথ, আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় 6টা বেজে গিয়েছিল, তখন হালকা সন্ধে হয়ে আসছে। এরপরে আমরা একেবারে কাজিরাঙার হোমস্টেতে পৌঁছে যাই। অপরূপ সুন্দর ছিল এই হোমস্টে। দিন শেষে রাত নামলো আড্ডায়, গল্পে আর আগামীর উত্তেজনায়। তারপর আবার এক ভোর, কাজিরাঙার জঙ্গলে জিপ সাফারির ডাক। ঘাসে ঢাকা বিস্তীর্ণ প্রান্তর, কুয়াশা ভেজা পথ, আর হঠাৎই সামনে বন্যতার রাজা নয়, কিন্তু জঙ্গলের গর্ব, এক শৃঙ্গ গন্ডার। এত কাছ থেকে তাকে দেখার অনুভূতি ভাষায় ধরা কঠিন। কাজিরাঙার জঙ্গলের ভিতরেই ছিল একটা মিউজিয়াম। সেই মিউজিয়ামে অনেক কিছু দেখার এবং কেনার রয়েছে। সেই সব দেখে কিছু কিনে তারপরে আমরা কাজিরাঙার যে হোমস্টে সেখানে ফিরে আসি। লাঞ্চ সেরে এবার শুরু পাহাড়ের পথে যাত্রা দিরাঙের উদ্দেশ্যে। সমতল ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, রাস্তা উঠছে পাহাড়ের কোলে, আর আমাদের সফরও ঢুকে পড়ছে এক নতুন গল্পে। এখানে আপনাদের কয়েকটা কথা জানিয়ে রাখি। আমরা গিয়েছিলাম মে মাসের 10 তারিখ এবং আমরা ফিরে এসেছিলাম 17 তারিখ, অর্থাৎ 8 দিনের আমাদের এই সফর ছিল। অনেকেই প্রশ্ন করেন যে মে মাসটা অরুণাচল প্রদেশে কেমন। আমার এই ভিডিওগুলোতে পরপর যে সমস্ত পর্ব আসবে সেগুলো আপনাদের একটু দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অরুণাচল সফরের জন্য মে মাসটা কতটা গুরুত্বপূর্ণ। এবং এই যে দিরানের পর আমরা যাব তাওয়াং এবং সেখান থেকে বুমলা পাস, এই সব সময়ের জন্য আপনারা কি ধরনের পোশাক ক্যারি করবেন, আপনারা কি কি জিনিস নেবেন এবং কি কি আপনাদের ক্যারি করার জন্য ভীষণভাবে দরকার, এই সব কিছুই কিন্তু আমার এই ভিডিওগুলোতে থাকবে। আর এই সমস্ত এপিসোডগুলো দেখার জন্য আপনাকে অবশ্যই চড়ুইবেতি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ইউটিউব চ্যানেলকে অবশ্যই লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে তার আগে, এবং ভালো কি মন্দ যাই লাগুক না কেন কমেন্টস করতে হবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ছে, আর রাস্তা ক্রমশ হারিয়ে যাচ্ছে পাহাড়ের বাঁকে বাঁকে। দীর্ঘ পথ পেরিয়ে যখন দিরাং পৌঁছলাম তখন রাত প্রায় 8টা। চারিদিকে নিস্তব্ধতা, দূরে পাহাড়ের কালো অবয়ব, আর পাশ দিয়ে বয়ে চলেছে নদীর অবিরাম সুর।
নদীর ধারে ছোট্ট ছোট্ট কাঠের কটেজে সেদিনের আশ্রয়। তাপমাত্রা তখন মাত্র 7-8 ডিগ্রি, হাড় কাঁপানো ঠান্ডা, কিন্তু সেই ঠান্ডার মধ্যেও পাহাড়ি রাতের একটা আলাদা উষ্ণতা আছে। নদীর শব্দকে সঙ্গী করে কেটে গেল রাত। তারপর দিন সকালে ঘুম ভাঙলো এক অন্যরকম দিরাংকে নিয়ে। গরম গরম ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ছিলাম দিরাংয়ের সৌন্দর্যকে কাছ থেকে দেখার জন্য। পাহাড়, নদী, মেঘ আর শান্ত প্রকৃতির এই ছোট্ট শহর যেন ধীরে ধীরে নিজের গল্প খুলে বলতে শুরু করলো। অরুণাচল সফরের আজকে আমাদের তৃতীয় দিন। প্রথম দিন আমরা কাজিরাঙ্গা এসেছি এবং দ্বিতীয় দিন ওখান থেকে আসলাম দিরাঙে, অর্থাৎ দিরাঙে রাত্রে এসে পৌঁছেছি। আজকে দিরাঙের সাইট সিন রয়েছে আমাদের। দিরাঙের যে হোমস্টেতে আমরা রয়েছি, এই তার প্রাকৃতিক সৌন্দর্য। নদীর ধারে, আমি এক্ষুনি নদীরটার দিকে যেতে পারছি না, দেখাবো অবশ্যই। নদীর ধারে কটেজ করা রয়েছে আর চারিদিকে খুব সুন্দর সিনারিও না, মানে চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা, সবুজে সবুজ আর নদী বয়ে চলেছে। এর সৌন্দর্য আর কি হতে পারে, ভীষণ ভালো। আমাদের পুরো ট্রিপটা রয়েছে সানডে টু সানডে, আগেই বলেছি। এবং আজকে দিরাং সাইট সিনের পর কালকে আমরা তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেব। দিরাং শহর ছেড়ে আমরা এগিয়ে চলেছি স্যাংটি ভ্যালির পথে। পাহাড়ি রাস্তা কখনো উঠছে, কখনো নামছে, আর প্রতিটি বাঁক যেন নতুন এক দৃশ্যের দরজা খুলে দিচ্ছে। একদিকে সবুজ পাহাড়, অন্যদিকে নদীর সঙ্গ, মাঝখানে সরু আঁকা বাঁকা পথ। কোথাও ছোট্ট ছোট্ট গ্রাম, কোথাও প্রার্থনার পতাকা হাওয়ায় উঠছে নিজের ছন্দে। দিরাংয়ের রিসর্ট থেকে বেরিয়ে আমরা সাইট সিনের উদ্দেশ্যে এসেছি এবং প্রথমেই স্যাংটি ভ্যালি। স্যাংটি ভ্যালি হচ্ছে অপূর্ব সুন্দর একটা জায়গা। পাশ দিয়ে নদী বয়ে চলেছে কুলকুল করে এবং চারিদিকটা সবুজে সবুজ। দিরাং সাইট সিনের মধ্যে এই স্যাংটি ভ্যালিটা অবশ্যই পড়ে। এছাড়াও মনাস্ট্রি আছে। আজকে খুব বেশি আমরা ঘুরবো না, এরপরে একটু পরে এই সাইট সিন করে আবার আমাদের রিসর্টে ফিরে যাব এবং তারপরে আগামীকাল তাওয়াংয়ের উদ্দেশ্যে আমরা রওনা দেব। স্যাংটি ভ্যালি থেকে আমরা যাচ্ছি মনাস্ট্রির উদ্দেশ্যে, ওইদিকে মনাস্ট্রি। তার আগে এখানে আমাদের ড্রাইভার, তিনি আমাদের নামিয়ে দিলেন যে এই জায়গাটা খুব সুন্দর, শিপ ব্রিডিং ফার্ম। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর শিপ রয়েছে, এখানে এদের ব্রিড করা হয়। খুব সুন্দর জায়গাটা। আসলে যে কোনো জায়গায় আমরা যখন পাহাড়ে বেড়াতে যাই, একটা জিনিস দেখি, পাহাড়ের সব জায়গাটাই বোধহয় আমার মনে হয় ভিউ পয়েন্ট। মানে কোনো একটা জায়গায় নাম দেওয়া হয় শুধু, কিন্তু ভিউ পয়েন্ট ছাড়াও যে কোনো জায়গায় যদি আপনাকে নামিয়ে দেওয়া হয়, আপনার মনে হবে সেই জায়গাটাই ভিউ পয়েন্ট। তো এটাও একটা ভিউ পয়েন্টের মধ্যেই পড়ে। চারিদিকটা ভীষণ সুন্দর। আমি ওই দিকটা একটু ঘুরিয়ে দেখাতে বলবো তোমায়, দেখো। এটা হচ্ছে স্যাংটি ভ্যালি। চারিদিকটা সবুজে সবুজ আর ছোট 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 কটেজ করা রয়েছে চারিদিকে। এটা দিরাং মনাস্ট্রি। দিরাংয়ের যে সাইট সিন ছিল আজকে, তার মধ্যে যেমন স্যাংটি ভ্যালি ছিল এবং তারপরে আমরা একটা শিপ ফার্মে গিয়েছিলাম এবং তারপরে আজকে এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। অর্থাৎ দিরাংয়ে এসে ভিউ পয়েন্ট যে কয়েকটা থাকে তার মধ্যে এই মনাস্ট্রিটা থাকে। ভীষণ সুন্দর এই মনাস্ট্রি, একদম শান্ত, যেরকম মনাস্ট্রির পরিবেশ থাকে সেরকমই।
এখানে এসে মনে হচ্ছে যেন কিছুটা সময় যদি চুপচাপ বসে থাকা যেত তবে বোধহয় ভালো হতো, কিন্তু টুরিস্ট স্পটে তো এইভাবে বসে থাকা যায় না, তাই চলে যেতে হবে। তবে জায়গাটা কিন্তু ভীষণ ভালো লাগলো, অর্থাৎ মনাস্ট্রি তো সত্যিই সবসময় ভালো লাগে, আর দিরাং মনাস্ট্রিও ভীষণ ভালো। দিরাংয়ের সৌন্দর্য উপভোগ করে শেষ হলো আজকের দিন, কিন্তু আমাদের অরুণাচল অভিযান এখনো অনেক বাকি। আগামী পর্বে আমরা রওনা দেব তাওয়াংয়ের পথে, পাহাড়, মেঘ আর ইতিহাসে ঘেরা এক অনন্য গন্তব্যের উদ্দেশ্যে। তাওয়াংয়ে অপেক্ষা করছে বিখ্যাত তাওয়াং মনাস্ট্রি, অসাধারণ সেলাপাস, মন ছুঁয়ে যাওয়া মাধুরী লেক এবং বীরত্বের স্মৃতি বহনকারী তাওয়াং ওয়ার মেমোরিয়াল, এছাড়াও আরো অনেক কিছু। সেই সব গল্প নিয়েই দেখা হবে আগামী পর্বে। এই সেই কামিং নদী, যেটা বলছিলাম না যে আমাদের একদম যেখানে হোমস্টে তার পাশেই, এটা আমরা উল্টো দিকের পাড়ে এসেছি। আজকে আমরা চলে যাচ্ছি দিরাং থেকে একেবারে তাওয়াংয়ের উদ্দেশ্যে, এবং তার আগে এই নদীর পাশে বসে একটু সময় কাটিয়ে নিলাম। দিরাংয়ের শান্ত সৌন্দর্যকে পেছনে ফেলে এবার আমাদের যাত্রা অরুণাচলের অন্যতম আকর্ষণ তাওয়াংয়ের পথে। পাহাড়ি রাস্তা ক্রমশ আরো উঁচুতে উঠছে, চারপাশে মেঘের আনাগোনা, আর প্রকৃতি যেন প্রতিটি বাঁকে নতুন রূপে ধরা দিচ্ছে। পথে আমাদের প্রথম আকর্ষণ ছিল সেলা পাস, এবং তারপরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,000 ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত নীলাভ হ্রদ সেলা লেক। পাহাড়ের বুকে আঁকা এক অপূর্ব ছবি, ঠান্ডা হাওয়া আর মেঘে ঘেরা সেই পরিবেশ কিছুক্ষণ থমকে দাঁড়াতে বাধ্য করে আমাদের। একেবারে সামনে চলে এসেছি সেলা লেকের। এখানে দমের ঘাটতি হয়, এই জন্য একটু ভয় ভয় ছিলাম, কারণ আমার ভীষণ ভয় লাগে। আমি এমনিতেই ইনহেলার নিয়ে থাকি, তার মধ্যে যদি দমের ঘাটতি হয় তাহলে আমাকেই নিয়ে যাতে লোক বিপাকে না পড়ে। খুব সুন্দর জায়গাটা। আমরা সেলা লেকে রয়েছি। 13,200 ফিট উচ্চতায় এই সেলা লেক অপূর্ব সুন্দর, যেমনটা থাকে আর কি। চারিদিকটা একদম পাহাড় মোড়া, ইতিউতি বরফ দেখা যাচ্ছে এবং কুয়াশায় একদম চারিদিকটা ঢেকে যাচ্ছে। মাঝখানে এই লেক। প্রথম দিকে ভাবছিলাম যে নামবো না, কিন্তু নামলাম যখন, তখন এই অপূর্ব সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আপনারাও এখানে আসলে অবশ্যই এই সেলা লেক একবার দেখে যাবেন। ইতিমধ্যেই চারিদিকটা কুয়াশায় ঢেকে গেছে, টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। হঠাৎ করে ওয়েদারটা খুব খারাপ হয়ে গেল। এদিক দিয়েও যাওয়া যাবে, আমাদের তো এদিক দিয়ে নিয়ে আসলে। আমাদের থ্রিল দেওয়ার জন্য একটা উল্টো রাস্তা দিয়ে নিয়ে আসা হয়েছিল, বাট এখন আমরা সোজা রাস্তা দিয়ে যাচ্ছি। জোরে বৃষ্টি পড়ছে, খুব সুন্দর চারিদিকটা। আমরা চলেছি, বৃষ্টিতে ভিজেও যেতে পারি। আমাদের এখন অনেকটা যেতে হবে, তার মধ্যে বৃষ্টি পড়ছে। বেশি দৌড়োদৌড়ি করলে দমের ঘাটতি হবে, সুতরাং এত বেশি ঠান্ডা লেগে যাচ্ছে, দৌড়োদৌড়ি করার কোনো কারণ নেই। আমি চলেছি, আর চারিদিকটা এই অবস্থা, কুয়াশায় ঢাকা। আস্তে আস্তে দমের ঘাটতি হচ্ছে, বেশ ভালো লাগছে আমার এই দমের ঘাটতিটা। না, একদম ভালো লাগছে না। আসলে যে কোনো জায়গায় গেলে পরে একটু সমস্যা হবে, সেই সমস্যা কাটিয়ে যেতে হবে, না হলে এনজয় করা যাবে না ট্রিপটাকে। তাই যে কোনো রকম বন্দোবস্ত নিয়ে ঘুরতে হবে আর ট্রিপ এনজয় করতে হবে। এটা আমরা ছিলাম সেলা লেকে, সেলা পাসে থামলো, এবং আপনারা যদি আসেন এখানে অবশ্যই এই জায়গাটা থামতে হবে এবং এই প্রকৃতির যে আনন্দটা উপভোগ করতে হবে। তবে এইখানে একটু আপনাদের সচেতন করে দেব, কারণ আমরা যখন নিচে নেমেছিলাম বৃষ্টি পড়ছিল, উপরে যখন আসছিলাম খুব তাড়াহুড়ো করে আসছিলাম, আমাদের মধ্যে কিন্তু অনেকেরই শরীর খারাপ হয়ে গিয়েছিল, অর্থাৎ আমারও ভীষণভাবে শ্বাসের কষ্ট হচ্ছিল এবং হাত পা খুব অবশ হয়ে আসছিল। তাই আপনাদেরও বলবো যে কখনোই তাড়াহুড়ো করবেন না এবং নিচে সেইভাবেই নামবেন যখন দেখবেন যে নিচে নামার উপায় আছে। যদি দেখেন যে বৃষ্টি আসছে, ভিজে যেতে পারেন, তাহলে এই লেকের কাছে যাবেন না, উপরেই থাকবেন, উপর থেকে সৌন্দর্য উপভোগ করবেন। এরপর আমরা পৌঁছই দশবনগড় ওয়ার মেমোরিয়ালে। এটি শুধু একটি স্মৃতিসৌধ নয়, সাহস, কর্তব্য আর আত্মত্যাগের এক অমর কাহিনী।
1962 সালে ভারত চীন যুদ্ধে ভারতীয় সেনার বীর জওয়ান যশবন্ত সিং রাওয়াত অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। কথিত আছে, সীমিত সহায়তা নিয়েও তিনি দীর্ঘ সময় শত্রুপক্ষকে রুখে রেখেছিলেন। দেশের প্রতি তাঁর সেই আত্মত্যাগের স্মৃতিকে আজও শ্রদ্ধার সঙ্গে বহন করে চলেছে এই যশবন্তগড়। সিলাপাসের অপূর্ব সৌন্দর্য আর যশবন্ত সিং এর বীরত্ব গাথা হৃদয় নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য তাওয়াংয়ের দিকে। তাওয়াংয়ে অপেক্ষা করছিল আমাদের জন্য আরো অনেক ইতিহাস, সংস্কৃতি, পাহাড়ি সৌন্দর্যের গল্প, আরো অনেক অনেক কিছু। তাওয়াংয়ের সকাল শুরু হলো পাহাড়ের কোলে দাঁড়িয়ে থাকা বিখ্যাত মনাস্ট্রি দিয়ে। উঁচু পাহাড়ের ঢালে বিস্তৃত এই মনাস্ট্রি শুধু একটি ধর্মীয় কেন্দ্র নয়, বরং তাওয়াংয়ের আত্মা যেন এখানেই বাস করে। প্রার্থনার সুর, ঘণ্টার ধ্বনি, রঙিন প্রার্থনা পতাকা আর চারপাশের অপার নীরবতা মিলেমিশে এক অপার্থিব পরিবেশ তৈরি করে। এটা তাওয়াং মনাস্ট্রি। আমরা আজকে তাওয়াং সাইট সিনে বেরিয়েছি। আর প্রথমেই তাওয়াং মনাস্ট্রি। আসলে যে কোনো জায়গায় মনাস্ট্রিগুলো এত সুন্দর হয়, একই রকমের কিন্তু এত বেশি কালারফুল হয়, এত সুন্দর শান্ত থাকে যে সত্যি ভীষণ ভালো লাগে। মনাস্ট্রির ভেতরে শান্ত প্রাঙ্গণ, প্রাচীন স্থাপত্য আর বৌদ্ধ সংস্কৃতির গভীর ছাপ মনকে অন্য এক জগতে নিয়ে যায়, যেখানে দাঁড়ালে মনে হয় সময় যেন একটু ধীর হয়ে গেছে। মনাস্ট্রি থেকে বেরিয়ে আমরা এলাম বৌদ্ধ স্তূপে। উঁচু পাহাড়ের পটভূমিতে দাঁড়িয়ে থাকা এই স্তূপ শুধু ধর্মীয় স্থাপনা নয়, শান্তি, সহাবস্থান আর আধ্যাত্মিকতার এক অনন্য প্রতীক। যেখানেই যাই না কেন পাহাড়ি অঞ্চলে তার একটা আলাদা আলাদা সৌন্দর্য বিভিন্ন জায়গার আছে। অরুণাচল প্রদেশে এসে দেখলাম যে এখানে যেমন ভ্যালি রয়েছে তেমনি পাহাড় রয়েছে। এখনো তো আপনাদের বুমলা পাস দেখানো হয়নি, তো দেখাবো, অবশ্যই তো দেখাবো। তার আগে এই যে স্তূপ আজকে সাইট সিনে রয়েছে, এটাও কিন্তু অসাধারণ। এর আগেও একটা মনাস্ট্রি, সেই ছবিও এই ভিডিওতে থাকবে। এখানে একটা স্তূপাতে এসেছি এবং আজকে আরও একটা সাইট সিন রয়েছে। সব মিলিয়ে ভীষণ সুন্দর আজকের ওয়েদার। আর অরুণাচল যারা আসবেন তারা অবশ্যই তাওয়াংটা কিন্তু খুব ভালো করে ঘুরবেন। এই সাদা গম্বুজ, সোনালী শীর্ষ আর চারপাশের সুশৃঙ্খল পরিবেশ এক ধরনের গভীর প্রশান্তি এনে দেয়। স্তূপের চারপাশে কিছুক্ষণ নীরবে দাঁড়ালে মনে হয় পাহাড়ের বাতাসেও যেন প্রার্থনার ছোঁয়া লেগে আছে। এখান থেকে তাওয়াং শহরকে অন্য এক রূপে দেখা যায়। অরুণাচল প্রদেশ ট্রিপের আজকে আমাদের পঞ্চম দিন। এই মুহূর্তে বৌদ্ধ স্তূপে এসেছি। প্রচণ্ড ভিড়, আর বিশেষ করে বাঙালিরা না ঠিক ঠিক করছে যেখানে যাচ্ছি। মানে কোনো জায়গায় সেই ক্যাচর ম্যাচর এই চলছে। মানে বৌদ্ধ স্তূপের যে শান্তি তা আমরা এসেই নষ্ট করে দিচ্ছি। যাই হোক, তবুও প্রত্যেকটা জায়গার তো একটা আলাদা সৌন্দর্য থাকে। এই জায়গাটারও ভীষণ সুন্দর একটা ভিউ রয়েছে। আর যেখানে বৌদ্ধ স্তূপটা একদম সামনেটা না প্রচণ্ড গাড়ি, মানে এত প্রচণ্ড গাড়ির ক্যাচর ক্যাচর শব্দ, আর তার মধ্যে মানে দাঁড়ানো যাচ্ছে না মানুষের জন্য। আর এই হচ্ছে বৌদ্ধ স্তূপ, দেখতে পাচ্ছেন এই যে বসে রয়েছেন বুদ্ধ। খুব সুন্দর চারিদিকটা, কিন্তু তেমনি মানুষের ভিড়। সব মিলিয়ে অরুণাচল প্রদেশের এটা ছিল আজকে পঞ্চম দিনের সাইট সিন। এরপর আমাদের গন্তব্য সুবেদার যোগিন্দর সিং ওয়ার মেমোরিয়াল। পাহাড়ের বুকের এই স্মৃতি সৌধে পৌঁছেই পরিবেশটা যেন বদলে যায়। প্রকৃতির সৌন্দর্যের মাঝেও এখানে অনুভব করা যায় ইতিহাসের ভার আর বীরত্বের গৌরব। 1962 সালের ভারত চীন যুদ্ধের কঠিন সময় পরমবীর চক্রপ্রাপ্ত সুবেদার যোগিন্দর সিং অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। শত্রুপক্ষের প্রবল আক্রমণের মুখেও তিনি নিজের অবস্থান ছেড়ে যাননি। দেশের সীমান্ত রক্ষার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিলেন তিনি, এবং তার
সহযোদ্ধারা। স্মৃতিসৌধের প্রতিটি ছবি, প্রতিটি স্মারক আর প্রতিটি লেখা যেন সেই সময়ের এক একটি জীবন্ত সাক্ষী। এখানে দাঁড়িয়ে উপলব্ধি হয় পাহাড়ের এই শান্তি, আমাদের এই স্বাধীন চলাফেরা, সবকিছুর পেছনেই রয়েছে অসংখ্য অজানা ও পরিচিত বীরের আত্মত্যাগ। কিছু জায়গা শুধু দেখা হয় না, অনুভব করা হয়। সুবেদার যোগেন্দর সিং ওয়ার মেমোরিয়াল ঠিক তেমনই একটি জায়গা যেখানে মাথা আপনা আপনি শ্রদ্ধায় নত হয়ে আসে। এরপর আমরা পৌঁছলাম বব খাতিং মিউজিয়াম অফ ভ্যালারে। তাওয়াংয়ের ইতিহাস, সীমান্ত রক্ষা এবং উত্তর পূর্ব ভারতের সামরিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ ভাণ্ডার এই সংগ্রহশালা। ভেতরে প্রবেশ করতেই যেন সময় পিছিয়ে যায় কয়েক দশক। বিশেষ করে 1962 সালের ভারত চীন যুদ্ধের নানা স্মারক এখানে যত্ন করে সংরক্ষিত রয়েছে। সে সময় ভারতীয় সেনারা যে পোশাক ব্যবহার করতেন, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, অস্ত্রশস্ত্র, যোগাযোগের উপকরণ, দৈনন্দিন ব্যবহারের বাসনপত্র, নথিপত্র এবং যুদ্ধকালীন নানা সামগ্রী এখানে প্রদর্শিত হয়েছে। কাঁচের শোকেসে সাজানো প্রতিটি বস্তু শুধু একটি প্রদর্শনী নয়, বরং সীমান্তে কর্মরত সৈনিকদের কঠিন জীবনের এক একটি নীরব সাক্ষী। প্রতিকূল আবহাওয়া, সীমিত সুযোগ সুবিধা এবং দুর্গম পাহাড়ি অঞ্চলে কিভাবে তারা কর্তব্য পালন করতেন সেই ছবিও স্পষ্ট হয়ে ওঠে এই সংগ্রহশালার বিভিন্ন প্রদর্শনীতে। মিউজিয়ামের একাধিক গ্যালারিতে উত্তর পূর্ব ভারতের সামরিক ইতিহাস, সীমান্ত সুরক্ষায় ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা এবং এই অঞ্চলের কৌশলগত গুরুত্ব সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। বব খাতিংয়ের অবদানও এখানে বিশেষভাবে স্মরণ করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর এই বিশিষ্ট কর্মকর্তা এবং প্রশাসক উত্তর পূর্ব সীমান্ত অঞ্চলের উন্নয়ন ও প্রশাসনিক সংহতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই মিউজিয়াম ঘুরে মনে হয় ইতিহাস শুধু বইয়ের পাতায় লেখা থাকে না, কখনো কখনো তা একটি পুরনো ইউনিফর্মে, একটি ব্যবহৃত ধাতব থালায়, একটি মানচিত্রে বা একটি সৈনিকের স্মৃতিচিহ্নে জীবন্ত হয়ে ওঠে। তাওয়াং সফরের এই অধ্যায় তাই শুধু দর্শন নয়, ইতিহাসকে কাছ থেকে অনুভব করারও এক মূল্যবান অভিজ্ঞতা। অরুণাচল সফরের আজ ৬ষ্ঠ দিন। আজকের গন্তব্য ভারত চীন সীমান্তের একেবারে কাছাকাছি বুমলা পাস এবং মাধুরী লেক। তাওয়াং শহর ছেড়ে ভোরবেলাতেই আমাদের যাত্রা শুরু। পাহাড়ি রাস্তা ধরে গাড়ি যত এগোতে থাকে, প্রকৃতির রূপ ততই বদলে যেতে থাকে। সবুজ ধীরে ধীরে মিলিয়ে যায়, তার জায়গা নেয় পাথুরে পাহাড়, বরফের চাদর আর মেঘে ঢাকা বিস্তীর্ণ উপত্যকা। প্রায় প্রতিটি বাঁকেই মনে হয় যেন নতুন কোনো পৃথিবীর দরজা খুলে গেল। এই পথ শুধু সৌন্দর্যের নয়, ইতিহাসের জন্য সমান গুরুত্বপূর্ণ। 1962 সালের ভারত চীন যুদ্ধের অনেক স্মৃতি আজও এই পাহাড়ে ছড়িয়ে রয়েছে। সীমান্তের দিকে এগোতে এগোতে ভারতীয় সেনাবাহিনীর একাধিক পোস্ট চোখে পড়ে। দুর্গম এই অঞ্চলে বছরের পর বছর দেশের নিরাপত্তায় যে জওয়ানরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা আরও গভীর হয়ে ওঠে। পথে আমরা পৌঁছলাম সাঙ্গেস্তার লেকে, যা অনেকের কাছে মাধুরী লেক নামে বেশি পরিচিত। 1997 সালে মুক্তিপ্রাপ্ত কোয়েলা ছবির কিছু দৃশ্য এখানে শুটিং হওয়ার পর থেকেই এই নামটি জনপ্রিয় হয়ে ওঠে। চারিদিকে সুউচ্চ পাহাড়, স্বচ্ছ নীল জল আর জলের বুক থেকে মাথা তুলে থাকা শুকনো গাছের গুঁড়ি। প্রকৃতির এই অনন্য সৃষ্টি যেন এক জীবন্ত ছবির মতো। কিছুক্ষণ সেই অপার্থিব সৌন্দর্য উপভোগ করে আবার শুরু হলো বুমলা পাসের পথে যাত্রা। উচ্চতা যত বাড়তে থাকে, বাতাস ততই পাতলা হয়ে আসে, ঠান্ডা আরো তীব্র হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,200 ফুট উচ্চতায় অবস্থিত বুমলা পাস শুধু একটি পাহাড়ি গিরিপথ নয়, এটি ভারতের উত্তর পূর্ব সীমান্তের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত স্থান। এখানে আপনাদের একটু জানিয়ে রাখি যে বুমলা পাসে যেতে বিশেষ পারমিট লাগে এবং সেখানে কিন্তু ফটোগ্রাফিরও সীমাবদ্ধতা রয়েছে। সুতরাং
অনেক জায়গায় আপনারা ছবি তুলতে পারবেন না। এই পথ দিয়েই শতাব্দীর পর শতাব্দী তিব্বত ও তাওয়াংয়ের মধ্যে বাণিজ্য চলত। আবার 1962 সালের ভারত চীন যুদ্ধের সময়ও এই অঞ্চল ছিল অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র। আজও এখানে ভারতীয় সেনাবাহিনী অত্যন্ত সতর্কতার সঙ্গে সীমান্ত পাহারা দেয়। বুমলা পাসে দাঁড়িয়ে একদিকে ভারতের তেরঙ্গা, অন্যদিকে চীনের সীমান্ত, সেই দৃশ্য ভাষায় প্রকাশ করা কঠিন। এখানে এসে বোঝা যায় সীমান্ত মানে শুধু একটি রেখা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য সৈনিকের সাহস, আত্মত্যাগ আর দেশের প্রতি অটুট ভালোবাসা। ধীরে ধীরে স্নোফল শুরু হয়েছে বুমলা পাসে, যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। চারিদিকে বরফে বরফ, অর্থাৎ বরফে মোড়া বুমলা পাস। আমরা চায়না বর্ডার দেখে এসেছি এবং তারপরে এই জায়গাটায় বরফ নিয়ে খেলা করতে একটু নেমেছি এবং তারপরে স্নোফল শুরু হয়ে গেছে। তবে খুব জোরে হচ্ছে না, ধীরে ধীরে আমার চশমার কাঁচে এসে পড়ছে, পা পিছলে যাচ্ছে। বুমলা পাসের এই যে বরফ দেখা যাচ্ছে চারিদিকে, তার মধ্যে শ্বাসকষ্ট রয়েছে একটু, আর পাও পিছলে পিছলে যাচ্ছে। আমরা এখন আছি বুমলা পাসে, 15,200 ফিট উচ্চতায়, চারিদিকে বরফে মোড়া, আর ইতিমধ্যে স্নোফল শুরু হয়ে গিয়েছে। মানে অসাধারণ একটা অভিজ্ঞতা। বিভিন্ন জায়গায় গেছি কিন্তু স্নোফল পাইনি। আজকে এখানে এসে আমরা বুমলা পাসে এসে অরুণাচল জুড়ে স্নোফল সেটাও কিন্তু পেয়ে গেলাম, অর্থাৎ আমরা লাকি বলতে হবে। এখানে আপনাদের একটা বিষয় বলা হয়নি, এই বুমলা পাসে আসার জন্য কিন্তু আপনাদের আগে থেকে অবশ্যই প্রিকশন নিতে হবে, অর্থাৎ হাতে কর্পূর নিতে হবে, সঙ্গে চকলেট রাখতে হবে, এবং কোকা 30 যারা হোমিওপ্যাথি ওষুধ আগে থেকে খেয়ে থাকেন সেটাও কিন্তু অনেক আগে থেকেই শুরু করে দিতে হবে, না হলে শ্বাসকষ্ট হতে পারে। ষষ্ঠ দিনের এই যাত্রা তাই শুধু পাহাড়, বরফ আর হ্রদ দেখার অভিজ্ঞতায় ছিল না, এটি ছিল প্রকৃতির অপরূপ সৌন্দর্য, ইতিহাসের গভীরতা আর দেশের সীমান্তে দাঁড়িয়ে এক অন্যরকম গর্ব অনুভব করার দিন। জীবনের স্মৃতির পাতায় এই দিনটি চিরকাল অমলিন হয়ে থাকবে। অরুণাচল প্রদেশের এই ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের জানাতে হবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করতে হবে, কমেন্টস করতে হবে, শেয়ার করতে হবে, আর আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই তার আগে সাবস্ক্রাইব করে নিতে হবে। আমাদের এই অরুণাচল প্রদেশ ট্যুরের আজকে ছিল ষষ্ঠ দিন, আর একটা মাত্র দিন বাকি রয়েছে। অবশ্যই সঙ্গে থাকবেন আমাদের। অরুণাচল প্রদেশের আজকে আমাদের ঘোরার শেষ দিন বলা যায়। আজকে আমরা চলেছি শেরগাঁওয়ের উদ্দেশ্যে এবং আগামীকাল আমরা গৌহাটি থেকে ফ্লাইটে করে কলকাতায় যাব। এই মুহূর্তে আমরা যে রাস্তা দিয়ে চলেছি আপনারা দেখতে পাচ্ছেন, চারিদিকে সবুজে সবুজ, এবং তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। ছোট ছোট সিঁড়ি রয়েছে এবং জাং ফলস সেটা দেখার জন্য আমরা যাচ্ছি। বেশ কিছুটা সিঁড়ি রয়েছে, যদিও স্টেপগুলো খুব ছোট ছোট, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ঝর্ণার শব্দ শোনা যাচ্ছে। এই ফলসটা কিন্তু বেশ বড়, ইতিমধ্যেই প্রচুর মানুষ সেখানে জড়ো হয়েছে, অর্থাৎ এই ফলসের যে সৌন্দর্যতা দেখার জন্য। সামনে গিয়ে আবার দেখাচ্ছি। একটু এগোতেই আমাদের চোখের সামনে ধরা দিল প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি, জাং ফলস, যা নুরানাং ফলস নামেও পরিচিত। প্রায় 100 মিটার বা 330 ফুট উঁচু পাহাড়ের বুক চিরে সাদা ফেনার মতো জলরাশি নিচে নেমে এসেছে প্রবল বেগে। চারপাশে ঘন সবুজ বন, পাথুরে ঢাল আর শীতল পাহাড়ি বাতাস, সব মিলিয়ে এই জলপ্রপাত যেন প্রকৃতির এক জীবন্ত শিল্পকর্ম। বর্ষাকালে এর জলপ্রবাহ আরও প্রবল হয়ে ওঠে, তবে বছরের প্রায় সবসময়ই এর সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করে। সূর্যের আলো পড়লে জলকণার ওপর তৈরি হওয়া রংধনু যেন এই সৌন্দর্যে যোগ করে নতুন মাত্রা। জাং ফলস শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি তাওয়াংয়ের প্রাকৃতিক ঐশ্বর্যের অন্যতম প্রতীক। এখানে কিছুক্ষণ দাঁড়ালে মনে হয় পাহাড়ের সমস্ত প্রাণশক্তি যেন এই জলধারার মধ্য দিয়েই প্রবাহিত হচ্ছে।
গেটওয়ে টু তাওয়াং। আমরা সেলা টানেলের এখানে এসে উপস্থিত হয়েছি। যাওয়ার সময় সেলা লেকে গেছিলাম, এবার সেলা টানেল। হিমালয়ের দুর্গম পাহাড় কেটে তৈরি হওয়া সেলা টানেল শুধু একটি রাস্তা নয়, এটি আধুনিক ভারতের প্রকৌশল দক্ষতার এক অনন্য উদাহরণ। প্রায় 13,000 ফুট উচ্চতা সেলা পাস অঞ্চলে তুষারপাতের কারণে বছরের অনেক সময় যাতায়াতের সমস্যা হতো। সেই সমস্যার সমাধান করতেই নির্মিত হয়েছে এই টানেল। সেলা টানেলের ফলে তাওয়াংয়ের সঙ্গে সারা বছরের যোগাযোগ আরও সহজ, দ্রুত ও নিরাপদ হয়েছে। শুধু সাধারণ মানুষের যাতায়াত নয়, সীমান্তে কর্মরত ভারতীয় সেনাবাহিনীর জন্য এই টানেলের অত্যন্ত গুরুত্ব রয়েছে। দুর্গম পাহাড়ের বুকে দাঁড়িয়ে এই নির্মাণ কাজ দেখে সত্যি উপলব্ধি হয়, মানুষের ইচ্ছাশক্তি আর প্রযুক্তি একসঙ্গে কাজ করলে অসম্ভবকেও সম্ভব করে তোলা যায়। আমরা শেরগাঁও এসে কালকে রাত থেকে ছিলাম। তাওয়াং থেকে এই শেরগাঁওয়ে আসতে আমাদের প্রায় 7 ঘন্টা লেগেছে। 7 ঘন্টার একটু বেশি, 7.5 ঘন্টা, কারণ মাঝখানে সেলা টানেলের জন্য থেমেছিলাম এবং তারপরে থামলাম হচ্ছে আরও একটা স্পট ছিল, সেটা হচ্ছে জাং ফলস, সেখানে আমাদের নামতে লেগেছে এবং লাঞ্চের জন্য খানিকটা সময় লেগেছে। এই সব কিছু নিয়ে প্রায় 7.5 ঘন্টা লেগে গেছে। আর তারপরে রাতে এসে এখানে পৌঁছেছিলাম। রাতে বলতে ওই 6টা নাগাদ এসে পৌঁছেছি। আর আজকে সকালে এখান থেকে আমরা গৌহাটি রওনা দেব। এবার গৌহাটিও এখান থেকে প্রায় 7 ঘন্টা, 7.5 ঘন্টা নিয়ে নেবে সময়। সেই জন্য আমরা সকালই বেরিয়ে পড়ছি, যে যত তাড়াতাড়ি এয়ারপোর্টে গিয়ে সেখানে খানিকটা সময় কাটাতে হবে আমাদের, কিন্তু তাহলেও ওই তাড়াতাড়ি পৌঁছে যাওয়া। শেরগাঁও একটা ছোট্ট গ্রাম এবং এখানেও চারপাশে পাহাড় রয়েছে, সবুজে সবুজ। এখানে ছোট ছোট অনেকগুলো হোমস্টে রয়েছে। আসলে এখানে যারা থাকে, অর্থাৎ এই শেরগাঁওতে, প্রত্যেকেই সরকারি চাকরি করে এবং এদের প্রচুর জমি রয়েছে। আর এরা হোমস্টে করে এখানে সরকারি চাকরির পাশাপাশি ব্যবসা করে। খুব সুন্দর জায়গাটা, ছোট্ট জায়গা এবং খুব সুন্দর জায়গা। আচ্ছা বলো সঙ্গীতা, কেমন লাগলো তোমার এই পুরো ট্রিপটা? মাইন্ড ব্লোয়িং, মানে আবার মানে কি বলবো, মানে অমিতদা এত সুন্দর সব অ্যারেঞ্জ করেছে, প্রত্যেকটা মানে হোমস্টে, প্রত্যেকটা হোটেল, মানে আমাদের পুরো কষ্ট হয়নি, পুরো ট্রিপ দারুণ এনজয় করেছি সবাই মিলে। থ্যাংক ইউ। তাহলে শুনলেন আপনারা যে এই যে পুরো অরুণাচল ট্রিপটা ভীষণ সুন্দর ছিল আমাদের, আর খুব ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল। সব মিলিয়ে অরুণাচল প্রদেশ কিন্তু একদম হিট। অরুণাচল প্রদেশ ট্যুরের আজকে শেষ দিন, অর্থাৎ সানডে টু সানডে। আমরা গতকাল রাতে এসে পৌঁছেছিলাম তাওয়াং থেকে এই শেরগাঁওয়ের হোমস্টেতে। ভীষণ সুন্দর এই জায়গাটা, ছোট্ট একটা গ্রাম। এখানে আসলে তাওয়াং থেকে অনেকটা তো গৌহাটি, সেই জন্য এই শেরগাঁওয়ে এসে আমরা ছিলাম প্রায় 7 ঘন্টা, 7.5 ঘন্টা জার্নি। লাঞ্চ মিলিয়ে বা দুটো সাইট সিন আছে, যেটা জাং ফলস ছিল তার মাঝখানে, এবং সেই সঙ্গে সেলা টানেল ছিল, সেখানে আমাদের কিছুক্ষণ থামতে হয়েছিল, ফটো সেশন চলছিল। এবং সব মিলিয়ে কিন্তু অরুণাচল প্রদেশ ট্যুরটা ভীষণ ভালো, ভীষণ সুন্দর। আর আমরা এসেছিলাম হচ্ছে 10 তারিখ, অর্থাৎ 10ই মে, এবং আজকে 17ই মে আমরা রিটার্ন করছি। এই সময়টা আপনারা যারা আসতে চান মে মাসে, আবহাওয়া কিন্তু ভীষণ সুন্দর। যেদিকে বৃষ্টি হচ্ছে সেদিকে একটু হয়তো মনে হচ্ছে যে মনটা খারাপ হয়ে যাচ্ছে, তবে পাহাড়ের বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয় না, তাই আপনারা মে মাসে কিন্তু এই ট্রিপ করতেই পারেন। আমাদের অরুণাচল প্রদেশ ট্যুরের এখানেই সমাপ্তি, কারণ আমরা এয়ারপোর্টে চলে এসেছি, গৌহাটি এয়ারপোর্টে। এখান থেকে আমাদের ফ্লাইট রাত 8টা 20-তে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর যদি কোনো রকম দরকার পড়ে অবশ্যই অরুণাচল প্রদেশ ট্যুরের ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন চরবতী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে। ফোন নাম্বার 9433738365। নমস্কার।